হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আজকে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার, যেটার নামও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটার আজকে লাস্ট লেকচার। এই ভিডিওতে শুধুমাত্র তিনটে কোয়েশ্চেন বা তিনটে টপিক নিয়ে আলোচনা করব, এবং এই তিনটে টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে শুরু করি। কি কি টপিক? রোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার। একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার এন্টারপ্রাইজের ভেতরে কি কি কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। গোলস অফ এ ফার্ম। একটা ফার্মে কি কি গোল থাকে, মানে প্রফিট প্রফিট ইনকাম করা, বা ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, বা অনেকে থাকে এনজিও গুলো, যেমন যে সোসাইটিকে সার্ভিস দেয়, বা একটা নন প্রফিট অর্গানাইজেশন যেখানে প্রফিট কামানোটা কোনো গোল নয়। এরকম আমরা দেখবো যে মোটামুটি একটা ফার্মের কি কি গোল থাকতে পারে। আর প্রফিট ম্যাক্সিমাইজেশন যে অবজেক্টিভ, সেটা ভেতরে আমরা দেখবো যে সেটাকে জাস্টিফাই কিভাবে করা হয়, বা সেটা ক্রিটিসাইজ কিভাবে করছি। আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভেও আমরা তাই দেখবো, যে জাস্টিফিকেশন কিছু দেখবো, আর কিছু কিছু ক্রিটিসিজম দেখবো। আর তারপরে আমরা দেখব এদের কম্পারেটিভ অ্যানালিসিস। তাহলে এটার জাস্টিফিকেশন, এটার ক্রিটিসিজম, এটার জাস্টিফিকেশন, এটার ক্রিটিসিজম, এবং এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন, এটাই আমরা আজকে দেখব। এবং এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা আমি পুরো লিখে দিয়েছি, এটা লিখে দিলেই হবে। তাহলে ফার্স্টে আমরা শুরু করছি ফাইন্যান্সিয়াল ম্যানেজারের রোল। একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা সিএফও, সিএফও মানে কি? চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও, এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা সিএফও। এর রোল কি আছে? ফাইন্যান্সিং অ্যান্ড ইনভেস্টিং। ফাইন্যান্সিং অ্যান্ড ইনভেস্টিং এর মধ্যে কি পড়ছে? ফাইন্যান্সিং মানে কি? ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন সোর্স থেকে ফান্ড আসতে পারে, এবং কোন সোর্সের কাছ থেকে আমরা কনভেনিয়েন্ট ইকোনমিক্যাল রেটে সেই ফান্ডটা কালেক্ট করতে পারি, এবং কি কালেকশন মেথড হলে তার কস্ট অফ কালেকশনটা কম হবে, বা বা আমাদের এন্টারপ্রাইজে যে ফাইন্যান্সিং মিক্স কিরকম হবে, কত পার্সেন্ট ইকুইটি থাকবে, কত পার্সেন্ট ডিবেঞ্চার থাকবে, কত পার্সেন্ট প্রেফারেন্সিয়াল থাকবে, সেরকম ডিসিশন নেওয়া কিন্তু এই ফাইন্যান্সিয়াল ম্যানেজারেরই কাজ। আর ইনভেস্টিং ডিসিশন মানে কোন অ্যাসেটে ইনভেস্ট হবে, কোন পোর্টফোলিও অনুযায়ী ইনভেস্ট হবে, এবং কত দিনের জন্য ইনভেস্ট হবে, তার রিটার্ন কত, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, সেটার নেট প্রেজেন্ট ভ্যালু কত, এগুলো সব ক্যালকুলেট করা হচ্ছে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের কাজ। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস মানে আমাদের এন্টারপ্রাইজের ভেতরে যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি গুলো চলছে, সেই অ্যাক্টিভিটি গুলো কতটা প্ল্যান অনুযায়ী হচ্ছে, বা কতটা স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটি থেকে ডেভিয়েট করছে, সেগুলো কিন্তু ডিসকাস করাটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এর মধ্যে পড়ছে। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে কি কি অ্যানালিসিস করা হয়? স্ট্রেংথ অ্যানালিসিস করা হয়, মানে আমাদের এন্টারপ্রাইজটার কতটা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে, কি কি ফাইন্যান্সিয়াল উইকনেস আছে, আমাদের এন্টারপ্রাইজের গ্রোথের জন্য কি কি অপরচুনিটিস আছে, বা কি কি থ্রেট আছে, এইগুলো কিন্তু অ্যানালিসিস করা হয়। এই স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটিস এন্ড থ্রেট অ্যানালিসিস কে বলে সোয়াট অ্যানালিসিস। এটা কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে সোয়াট অ্যানালিসিস কি। সোয়াট অ্যানালিসিস হচ্ছে স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস এন্ড থ্রেটস, সোয়াট অ্যানালিসিস। এই অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু একটা এন্টারপ্রাইজের ফাইন্যান্সিয়াল পজিশন জানা যায়। এরপর আমরা দেখব ডিভিডেন্ড ডিসিশন। ডিভিডেন্ড ডিসিশনের মধ্যে কি নিতে হয়? যে আমরা যে প্রফিটটা ইনকাম করেছি, সেই প্রফিটটা কি আমরা রিটেন করে রাখবো আমাদের এন্টারপ্রাইজের ভেতরে ফার্দার গ্রোথের জন্য, ফিউচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য, নাকি আমরা সেই প্রফিটটাকে ডিভিডেন্ড হিসাবে শেয়ার হোল্ডারদের মধ্যে অ্যালোকেট করব। সেই সংক্রান্ত ডিসিশন গুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা সিএফও কে নিতে হয়। এই ডিসিশনটা কি কি বেসিসে নেওয়া হয়? অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ, ক্যাশ কতটা আছে, ট্যাক্স পজিশন অফ শেয়ার হোল্ডার্স, ট্যাক্স পজিশন অফ শেয়ার হোল্ডার্স অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ট্যাক্স পলিসিস, এটার উপরে দেখতে হবে যে শেয়ার হোল্ডারদের ট্যাক্স পজিশন কিরকম আছে। ট্রেন্ড অফ আর্নিংস, ট্রেন্ড অফ আর্নিংস মানে কি? ধরো
আগের বছরে অনেক লস হয়েছে কিন্তু এই বছরে অনেক প্রফিট হয়েছে, তাই বলে তো আর এই প্রফিটটাকে আমরা ডিভিডেন্ড করে শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দিতে পারি না। কারণ কি, আমাদের আগের বছরের লসটাকে তো মেটাতে হবে। সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে আর্নিং এর ট্রেন্ডটা কেমন। যদি প্রতি বছরই প্রফিট হতে থাকে, তাহলে আমরা প্রফিটটাকে আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি। কিন্তু আগের বছরে যদি লস হয়ে থাকে, তাহলে এই বছরে প্রফিট দিয়ে প্রথমে সেই লসটাকে আমাদেরকে মেকআপ দিতে হবে। সেজন্য এখানে কিন্তু ট্রেন্ড অফ আর্নিং এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রিকোয়ারমেন্টস অফ ফান্ড ফর দ্য ফিউচার গ্রোথ, আমাদের ফার্দার কত ফান্ড লাগবে ফিউচার গ্রোথের জন্য। ধরো কোম্পানি একটা ফ্যাক্টরি এক্সপ্যানশন করবে, কিন্তু আমি আমার প্রফিটটা পুরো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি শেয়ার হোল্ডারদের মধ্যে, তাহলে এক্সপ্যানশন করার টাকাটা কোথা থেকে আসবে? তাহলে সেরকম করলে হবে না, ফিউচার গ্রোথের কথা মাথায় রেখে কিন্তু ডিভিডেন্ড ডিসিশন নিতে হবে। দ্য ট্রেন্ড অফ শেয়ার মার্কেট প্রাইস, শেয়ার মার্কেটে প্রাইস কি রকম আছে সেই অনুযায়ী, যেমন আর্নিং পার শেয়ার, এটা আমাদেরকে বের করে ডিভিডেন্ড দিতে হবে। যদি আমাদের শেয়ার মার্কেটে প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, তাহলে আমাদের ডিভিডেন্ডও সেই অনুযায়ী ডিসাইড করা হবে। বা এটা এন্টারপ্রাইজ টু এন্টারপ্রাইজ ভ্যারি করবে শেয়ার মার্কেটের ওপরে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক হিসাবে বা ইকোনমি স্পেসিফিক হিসাবে কিন্তু ডিভিডেন্ড ভ্যারি করবে। আচ্ছা, এছাড়া সিএফও আর কি দেখে? সিএফও দেখে অ্যাকাউন্টিং অ্যান্ড কন্ট্রোল। অ্যাকাউন্টিং করে মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস গুলোকে রেকর্ড করে, যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, ট্রানজাকশন হচ্ছে, সেগুলোকে রেকর্ড করে। আর কন্ট্রোল করে যদি সেই অ্যাক্টিভিটি গুলো প্ল্যান্ড ওয়ে বা স্ট্যান্ডার্ড ওয়ে থেকে ডেভিয়েট হয়ে যায়, তার জন্য কিন্তু ওরা একটা প্রিকশন নেয়। ওরা কন্ট্রোল করে যে যাতে যতটা স্ট্যান্ডার্ড আউটপুট পাওয়া যায় সেই দিকে কিন্তু ওরা নজর দেয়। তো অ্যাকাউন্টিং এর মধ্যে বা আর কন্ট্রোলের মধ্যে কি কি করতে হয়? পেরোল মেনটেন করতে হয়, আর ট্যাক্স ম্যাটার গুলো দেখতে হয়, আর ইনভেন্টরি মানে হচ্ছে স্টক, সেই স্টক গুলোকে কিন্তু ম্যানেজ করতে হয়। আচ্ছা, ফোরকাস্টিং করতে হয়, মানে আমাদেরকে ভবিষ্যতে কতটা ফান্ড লাগবে, কোথা থেকে নিলে ভালো হবে, টেকনোলজিক্যাল কি চেঞ্জ হতে পারে বা ফাইন্যান্সিয়াল কি চেঞ্জ হতে পারে, প্রোডাকশনে মেথডে কি চেঞ্জ হতে পারে, সেগুলো ইন অ্যাডভান্স আমাদেরকে ভেবে রাখতে হবে। সেটাই হচ্ছে ফোরকাস্টিং। সিএফও কে কিন্তু ফোরকাস্টিং করে বার করতে হয় যে কতটা ক্যাপিটাল রিকোয়ার্ড ওই এন্টারপ্রাইজে, সেই অনুযায়ী ও সোর্স সিলেক্ট করে, সেই অনুযায়ী ও ফাইন্যান্সিং মিক্স, ক্যাপিটাল মিক্স সিলেক্ট করে। আর লং রান প্ল্যানিং করতে হবে, মানে একটা বিজনেসকে লং রান অনেক দিন পর্যন্ত, অনেক বছর চালাতে গেলে আমাদের একটা লং রান প্ল্যানিং রাখতে হবে, সেটাও কিন্তু সিএফও করে। মানে কালকের কথা শুধু নয়, অনেক দূরের প্ল্যানিংও কিন্তু ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে রেডি রাখতে হয়। যদি ভবিষ্যতে অনেক লং রান একটা ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে সেই জন্য যেন ফান্ড রেডি থাকে, সেইটা প্ল্যানিং করাটাও কিন্তু সিএফওরই কাজ। ডিসিশন রিগার্ডিং ক্যাপিটাল স্ট্রাকচার একটা এন্টারপ্রাইজে কেমন হবে, সেটার ডিসিশনও কিন্তু সিএফওই নেয়। মানে একটা এন্টারপ্রাইজে কতটা ইকুইটি থাকবে, কতটা ডিবেঞ্চার থাকবে, বা ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে কোথা থেকে কতটা ক্যাপিটাল আসবে এবং কতটা ক্যাপিটাল কোথায় ইনভেস্ট হবে, সেটা কিন্তু সিএফওই মেনটেন করে। ইভালিউশন অফ ফাইন এভালুয়েশন অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে বা এমপ্লয়িরা যে পারফর্ম করছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি গুলোকে, সেগুলোকে এভালুয়েট করতে হবে, সেগুলোকে ফিডব্যাক দিতে হবে, রিভিউ দিতে হবে, যাতে পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে ম্যানেজমেন্ট সেই অনুযায়ী ডিসিশন নিতে পারে যে কোন এমপ্লয়িটাকে কোথায় রাখবো, কি রকম, কোন এমপ্লয়িটাকে কোথায় জব কোথায় কোথায় অ্যাপয়েন্ট করতে হবে, কার কাজ কোথায় বেস্ট হচ্ছে, এগুলো কিন্তু রিভিউ, ফিডব্যাক এগুলো দিতে হয়, যাতে ম্যানেজমেন্ট সেই অনুযায়ী ডিসিশন নিতে পারে। ক্যাশ ম্যানেজ করতে হয়, ক্যাশ ম্যানেজমেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ক্যাশ ম্যানেজমেন্ট মানে কি, যে ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো কে ম্যানেজ করা। একটা
একটা এন্টারপ্রাইজে সবসময় একটা স্মুথ এফিশিয়েন্ট ক্যাশ ফ্লো মেনটেন করতে গেলে কিন্তু ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে। এই ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে দেখতে হবে যে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড কতটা ক্যাশ ইনফ্লো হচ্ছে, কতটা ক্যাশ আউটফ্লো হচ্ছে, এবং সেটা কন্ট্রোল করা, এগুলো কিন্তু ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। এছাড়া ফাইন্যান্সিয়াল নেগোসিয়েশন করা, মানে যদি কোনো ফাইন্যান্সিয়াল ডিল হচ্ছে সেটা একটা কনভিনিয়েন্ট একটা ইকোনমিক্যাল রেটে আনা, তার জন্য নেগোশিয়েট করা। কার কার সাথে নেগোশিয়েট করতে হয়? ফাইন্যান্সিয়াল ম্যানেজারদের ব্যাংকস এর সাথে করতে হয়, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে করতে হতে পারে, পাবলিক ডিপোজিটার্স এর সাথে করতে হতে পারে, সাপ্লায়ার্স, ইনভেস্টার্স, কাস্টমার্স অ্যান্ড আদার ইন্টারেস্টেড পার্সন মানে কি হতে পারে? যে গভর্নমেন্ট হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে হতে পারে, এবং অনেক সময় রিসার্চ স্কলারদের সাথেও কিন্তু নেগোশিয়েট করতে হয়। অনেক সময় এনজিওদের সাথে নেগোশিয়েট করতে হয়, নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে তার সাথেও নেগোশিয়েট করতে হয়, যাতে তারা যদি কোনো ইনভেস্ট করতে চায় সেটা যেন একটা কনভিনিয়েন্ট রেটে করে, এবং তারা যে রিটার্নটা এক্সপেক্ট করছে সেটাও যেন একটা রেশনাল রিটার্ন হয়। এমন যেন না হয় যে একদম ওই রিটার্নটা অ্যাচিভ করা পসিবলই নয়, তাহলে কিন্তু বিজনেসে লস হয়ে যাবে। সেজন্য এই রেশনালিটি মেনটেন করা বা কনভিনিয়েন্সি মেনটেন করার জন্য নেগোসিয়েশন করতে হয় ফাইন্যান্সিয়াল ম্যানেজারদের। আদার কি কি কাজ আছে? ডিটারমাইন্স দ্য ইম্প্যাক্ট অফ প্রাইসিং পলিসি অন প্রফিটেবিলিটি। তাহলে প্রফিটের ওপর প্রাইসিং পলিসি কিভাবে ডিপেন্ড করছে বা কিভাবে রিলেটেবল সেটাও কিন্তু সিএফওরাই দেখে। কন্ট্রোল ক্রেডিট কালেকশন। ক্রেডিট কালেকশন মানে হচ্ছে কাকে ক্রেডিট দিয়েছে, কতদিনের ক্রেডিট পিরিয়ড আছে, এবং সেটা কখন কালেক্ট হবে, বা কার কাছ থেকে ক্রেডিট নিয়েছে, কতদিনের ক্রেডিট পিরিয়ড পেয়েছে, বা কাকে কখন ক্রেডিট ফেরত দিতে হবে, সেগুলো কিন্তু ম্যানেজ করা। অ্যারেঞ্জেস ফর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ম্যানেজ করা। অ্যাডপ্ট ডিফারেন্ট ইনসেনটিভ প্ল্যানস ফর পেনশন অ্যান্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিটস। যে সমস্ত এমপ্লয়িজরা আছে তাদের জন্য তো পেনশনের ব্যবস্থা করতে হয়, বিভিন্ন রিটায়ারমেন্ট বেনিফিট ব্যবস্থা করতে হয়, বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম আছে, ফ্রিঞ্জ বেনিফিটস আছে, এইগুলোর জন্য কিন্তু ডিফারেন্ট ইনসেনটিভ ইনসেনটিভ প্ল্যান বানাতে হয়, সেগুলো সিএফওরাই করে। কারণ কি, কোনো বেনিফিট দিতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফান্ড। বেনিফিটটা যে দেব তার জন্য ফান্ডের দরকার, তাহলে সেই ফান্ডটাও কিন্তু ম্যানেজ করে সিএফও। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপর আমরা করব গোলস। গোলস অফ আ ফার্ম। একটা ফার্মে কি কি গোল থাকতে পারে? ম্যাক্সিমাইজেশন অফ দ্য ওনার্স ইন্টারেস্ট, মানে ওনারদের যে ইন্টারেস্ট, মানে ওনারদের যে প্রফিট, সেটাকে কিন্তু ম্যাক্সিমাইজ করা ফার্মের একটা গোল। ফার্মের ম্যানেজমেন্ট, ফার্মের এমপ্লয়ি সবসময় এই কাজটাই করে যাতে ওনারদের ইন্টারেস্টটা ফুলফিল হয়, ওনারদের ইন্টারেস্টটা ম্যাক্সিমাইজ করা যায়। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানির শেয়ার। তাহলে কোম্পানির শেয়ারের মার্কেট ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করা, যাতে দরকারে পাবলিকের কাছ থেকে টাকা কালেক্ট করা যায়, বা যখন ফাইন্যান্সিং এর দরকার পড়বে তখন যেন এই শেয়ার মার্কেট থেকে ফাইন্যান্সিং করা যায়। তার জন্য কিন্তু কোম্পানির শেয়ারের মার্কেট ভ্যালু সবসময় ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে ফার্ম। সার্ভিস টু সোসাইটি। প্রত্যেকটা ফার্মই একটা সোসাইটির মধ্যে আছে, ফলে সোসাইটি ফার্মকে ফার্মের উপর ইম্প্যাক্ট ফেলবে, ফার্ম সোসাইটির উপর ইম্প্যাক্ট ফেলবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ফার্মের কিন্তু একটা দায়িত্ব যে তারা যেন সোসাইটির জন্য কিছু করে যায়। কি কিভাবে করতে পারে? ধরো কোনো ওয়েলফেয়ার স্কিম খুললো, বা কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিস দিল লো লো কস্টে, প্রফিট যেন থাকে, তাও যেন সাধারণ মানুষের জন্য সেটা যেন লো কস্ট হয়, বা প্রোডাক্ট বিক্রি করার পরেও যেন সার্ভিস দেওয়ার ব্যবস্থা থাকে, বা কাস্টমার কেয়ার স্ট্রং থাকে, এইগুলো সোসাইটিকে সার্ভিস দেওয়া যেতে পারে। এগুলো ফার্মদের একটা গোল থাকে। প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। একটা ফার্মে প্রফিটটা
যে প্রফিটটা ওরা আয় করছে সেটাকে ম্যাক্সিমাইজ করাটাও একটা গোল। এই প্রফিট ম্যাক্সিমাইজ করলে কারা পাবে প্রফিটটা? ওনাররা পাবে। তাই এটা ওনার ওরিয়েন্টেড গোল, ওনাররা এই প্রফিটটা পাবে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, একটা ফার্মে যদি লং রান চালাতে হয় তাহলে কিন্তু আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে হবে, কারণ একটা এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করাটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। তবেই কিন্তু সে এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটে টিকতে পারবে এবং গ্রো করতে পারবে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হলেই এই মার্কেট ভ্যালু অফ কোম্পানি শেয়ার, এটা আছে না, মার্কেট ভ্যালু অফ কোম্পানি শেয়ারটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আর একটা কি হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট, কোম্পানির ইকোনমিক ডেভেলপমেন্টও কিন্তু ফার্মের গোল। যে কোম্পানি কোম্পানি ইকোনমিক থেকে এফিশিয়েন্ট হবে, কোম্পানি গ্রো করবে, কোম্পানি এক্সপ্যান্ড করবে, কোম্পানি একটা লার্জ স্কেল অপারেশন চালাবে, এইগুলো কিন্তু একটা গোল। এই কোয়েশ্চেনটা 5 নম্বরের কোয়েশ্চেনে কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে। এরপরে আমরা যে কোয়েশ্চেনটা করব সেই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই কোয়েশ্চেনটাকে আমি কয়েকটা পার্টে ভেঙেছি এবং প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে ডিসকাস করব। এই গোটা কোয়েশ্চেনটা কিন্তু এরকম ভাবে আসতে পারে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করতে হবে। তো প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কম্পারেটিভ স্টাডি করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন কি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কি, প্রফিট ম্যাক্সিমাইজেশনের ভালো দিক কোনগুলো, খারাপ দিক কোনগুলো, আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ভালো দিক কোনগুলো, খারাপ দিক কোনগুলো। এই পয়েন্টগুলো দেখলেই কিন্তু আমরা ওই কম্পারেটিভ স্টাডিটা করতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তাই এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে দেখবে। Profit maximization objective is justified on the following grounds, এই ক্ষেত্রে কিন্তু এটা জাস্টিফাই করছে। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন ক্যান বি জাস্টিফাইড অন রেশনাল বেসিস, এটা কিন্তু খুব একটা বাস্তব জিনিস। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্যই তো ফার্ম গুলো ব্যবসা করছে, প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। তাহলে a firm exists for earning profits, so the objective of profit maximization seems rational, সেটাই, প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্যই ব্যবসা করে লোকে, এবং তাই জন্য এটা খুবই একটা বাস্তব কারণ হয় যে আমি ব্যবসা করছি কেন, প্রফিট আর্ন করার জন্য। তাই এটা কিন্তু খুবই রেশনাল একটা থিওরি। আর profitability is an indicator of efficiency and economic prosperity of a business firm. তাহলে আমি একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে কতটা প্রফিট কামিয়েছি বা আমার এন্টারপ্রাইজে কতটা প্রফিটেবিলিটি আছে, সেটা কিন্তু কি দেখায়, কি ইন্ডিকেট করে, যে আমার বিজনেস ফার্মটা কতটা এফিশিয়েন্ট, তার কতটা ইকোনমিক পাওয়ার আছে সেটা কিন্তু দেখায়। সেজন্য প্রফিট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে it is the efficient firm that will survive in competitive market. কম্পিটিটিভ মার্কেটে থাকতে গেলে কিন্তু প্রফিট থাকতে হবে, প্রফিট থাকলে তখনই সেই ফার্মটা এফিশিয়েন্ট হবে একটা কম্পিটিটিভ মার্কেটে থাকার জন্য। আচ্ছা, প্রফিট এনশিওরস সোশ্যাল ওয়েলফেয়ার, it helps in safeguarding the interests of different stakeholders, so profit is essential for satisfying social objectives. Also, a firm by pursuing the objective of profit maximization also maximizes social welfare. তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার বা সোসাইটির জন্য যে কাজগুলো করতে চায়, যেমন এমপ্লয়ীদেরকে বেনিফিট দেওয়া, বা স্টেক হোল্ডার যে সাপ্লায়ার, ডিপোজিটর, ইনভেস্টার্স বা বিভিন্ন ধরনের যেগুলো আছে তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রফিট লাগবে। কেউ একটা আমাদেরকে ধার দিল, সেই ধারটাকে মেটানোর জন্য কিন্তু আমাদের প্রফিট লাগবে। তাহলে স্টেক হোল্ডারদের বেনিফিটের জন্য কিন্তু আমাকে প্রফিট লাগবে। তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার করতে গেলে কিন্তু আমাকে প্রফিট লাগবে। Profit is one of the major sources of finance generally used for increasing the scale of operation, size of the business, so a firm should achieve the objective of profit maximization for enabling its growth and development. তাহলে প্রফিটই কিন্তু একটা ফাইন্যান্সিং বা ফান্ডের একটা যোগান। কি কি কারণে আমরা প্রফিট কাজে লাগাতে পারি, অপারেশন বাড়ানোর জন্য কাজে লাগাতে পারি, বিজনেস এক্সপ্যানশন করার জন্য আমরা প্রফিটটা কাজে লাগাতে পারি। এই প্রফিটটা কিন্তু ফান্ড হিসাবে ব্যবসাতে ঢোকে। এই
প্রফিট ম্যাক্সিমাইজ করলেই কিন্তু ব্যবসাতে গ্রোথ আসবে, ডেভেলপমেন্ট আসবে। হাতে পয়সা এলে কি হবে, ব্যবসাতে আমরা লাগাতে পারবো, ফলে ব্যবসার আরো বেশি ডেভেলপ হবে। সেজন্য কিন্তু প্রফিট আর্ন করাটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ আছে, এর কয়েকটা ক্রিটিসিজম আছে, সেগুলো আমরা দেখবো এখন। প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ ইজ ক্রিটিসাইজড কোথায় হচ্ছে, on the following grounds. It is argued that profit maximization prevails in the condition of perfect competition. It cannot be genuine objective of a business firm. আচ্ছা, তাহলে কি বলছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন কখন হয়, যখন মার্কেটে পারফেক্ট কম্পিটিশন থাকে। পারফেক্ট কম্পিটিশন মানে কি, যখন কোনো মার্কেটের মধ্যে অনেকগুলো সেলার আছে, তাদের মধ্যে পারফেক্ট কম্পিটিশন হচ্ছে, সেই সেই কন্ডিশনে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন পসিবল। অন্যান্য ক্ষেত্রে কিন্তু যে মানে বাস্তব ঘটনাগুলোতে কিন্তু এটা জেনুইন অবজেক্টিভ হতে পারে না বিজনেস ফার্মের। কারণ প্রফিট ম্যাক্সিমাইজ করা বাদেও অন্যান্য অনেক অবজেক্টিভ থাকে, যেমন অনেকে সোসাইটিকে সার্ভিস দেওয়ার জন্য ফার্ম চালায়, বা বেনিফিট এমপ্লয়ীদের বেনিফিটও দেয়, অনেক অবজেক্টিভ থাকে। এটা কিন্তু বাস্তব লাইফে জেনুইন অবজেক্টিভ হতে পারবে না প্রফিট ম্যাক্সিমাইজেশন, শুধুমাত্র পারফেক্ট কম্পিটিশনের কন্ডিশনেই হবে। আর প্রফিট ম্যাক্সিমাইজেশন কনসেপ্ট ওয়াজ ডেভেলপড ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। তাহলে এই কনসেপ্টটা কিন্তু অনেক পুরনো, আর্লি 19th সেঞ্চুরিতে ডেভেলপ করেছিল, when the business was mostly in the form of sole proprietorship। যখন ব্যবসাগুলো কি ছিল, সোল প্রপার্টিয়ারশিপ ছিল, মানে একাই একজন ব্যবসা করত, মানে পার্সোনাল ওয়েলথ আর বিজনেসের ওয়েলথ কোনো আলাদা কিছু ছিল না, যে ওনার তার ওয়েলথ আর বিজনেসের ওয়েলথ একই ছিল। তখনকার এই কনসেপ্ট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। And to increase the individual wealth was the only aim of the owners of those sole proprietorship businesses, which could easily be achieved by pursuing the objective of profit maximization। তাহলে তখন কি ছিল, যে ইন্ডিভিজুয়াল ওয়েলথ, ওনারদের নিজেদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করলেই কিন্তু ব্যবসাতে গ্রোথ আসবে, ডেভেলপমেন্ট আসবে, এবং এটাই কিন্তু ওনারদের একমাত্র উদ্দেশ্য ছিল। কারণ তখন এতটা মানে কমপ্লেক্স অর্গানাইজেশন স্ট্রাকচার আসেনি। তখন তখন ওনারের ওয়েলথ মানেই বিজনেসের ওয়েলথ। তখন কিন্তু ওনার নিজেদের ওয়েলথকে ম্যাক্সিমাইজ করলেই মনে করতো যে বিজনেসের গ্রোথ হবে, এবং তখন হতো, কারণ কি অর্গানাইজেশন স্ট্রাকচার খুব সিম্পল ছিল। এবং ওই ক্ষেত্রে কি কাজে লাগতো, প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ। কিন্তু এখনকার দিনে দাঁড়ালে, যেখানে অর্গানাইজেশন স্ট্রাকচার অনেক কমপ্লেক্স, সেখানে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন শুধুমাত্র কাজ করবে না। তাহলে এটাও একটা ক্রিটিসিজমের কারণ। এরপরে আমরা সেম দেখবো ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কিছু ভালো, যেখানে যে ভালো জায়গায় যেখানে কাজ করেছে, আর কয়েকটা দেখবো যেখানে ক্রিটিসিজম হয়েছে। Wealth maximization objective is justified on the following grounds. কোথায় কোথায় জাস্টিফাইড হয়েছে, the objective of wealth maximization helps in resolving two most troublesome problems connected with the flow of benefits। তাহলে এই wealth maximization কিন্তু ব্যবসার সব থেকে বড় দুটো সমস্যা কে সলভ করেছে। কি কি সমস্যা সলভ করেছে, একটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, মানে টাইম ভ্যালু অফ মানি, এটা একটা পরে একটা বড় চ্যাপ্টার আছে যেটা আমরা পড়বো। এখন একটা লাইনে বলে দিচ্ছি, যে আজকের ধরো 100 টাকা, মানে কালকের 100 টাকা নয়, কালকের 100 থেকে সামান্য বেশি। কেন, কারণ কি টাকাকে যদি আমরা কোথাও ইনভেস্ট করি, তাহলে সেখানে রিটার্ন পাবো, যেটা 1 মাস পরে ওই ক্যাপিটালের সাথে যোগ হয়ে যাবে। তাহলে আজকের 100 টাকা কদিন পরে 100 প্লাস সামথিং, তাহলে সেটাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। তাহলে এই প্রবলেমটাকে সলভ করেছে। আর দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রসপেক্টিভ আর্নিং স্ট্রিম, যে ব্যবসাতে যে রিস্কটা আছে বা রেওয়ার্ডটা আছে, সেটার একটা কম্প্যারিজন আছে সেই প্রসপেক্টিভ আর্নিং স্ট্রিমে,
যে সমস্যাগুলো হয় রিস্ক নিয়ে, সেই প্রবলেমগুলোকে সলভ করেছে। তাহলে these two problems are handled by selecting appropriate rate of discounting the future stream of benefits. রেট অফ ডিসকাউন্টিং কি, এইগুলো কিন্তু আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ডিসকাউন্টিং কে সিলেক্ট করলে কিন্তু এই প্রবলেম দুটো সলভ হয়ে যায়। রেট অফ ডিসকাউন্টিং কে যদি আমরা ফিউচার স্ট্রিম অফ বেনিফিটের সাথে গুণ করে দিই, মানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যবসাতে যে টাকাটা পরে থাকবে সেটা কি আজকের ভ্যালুর থেকে বেশি হবে না কম হবে, ওয়েলথ কি আদৌ গ্রো করেছে নাকি করেনি, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ডিসকাউন্টিং এর ফলে কিন্তু এই দুটো প্রবলেমই সলভ হয়ে যাচ্ছে। আর কি ক্ষেত্রে আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কাজে লাগে? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সার্ভস দ্য ইন্টারেস্ট অফ শেয়ার হোল্ডার্স অ্যাজ ওয়েল অ্যাজ আদার স্টেক হোল্ডার্স। তাহলে কাদের ইন্টারেস্টে কাজ করে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? শেয়ার হোল্ডারদের, স্টেক হোল্ডারদেরও। স্টেক হোল্ডারদের মধ্যে যেমন সাপ্লায়ার্স অফ ডেট ক্যাপিটাল, মানে যারা ধার দিয়েছে, ক্রেডিটার্স, ব্যবসাতে যে এমপ্লয়ি গুলো কাজ করছে, এমপ্লয়িজ, ম্যানেজমেন্ট, সোসাইটি এটসেট্রা, মানে এদের প্রত্যেকের ইন্টারেস্টে এবং শেয়ার হোল্ডার মানে ওনার্সদের ইন্টারেস্টে কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ কাজ করে। তাহলে এই দুটো গ্রাউন্ডে কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন জাস্টিফাইড। আর ক্রিটিসাইজড কোথায় হয়েছে? ক্রিটিসাইজ হয়েছে এইখানে। The objective of wealth maximization is criticized in the following ground. The wealth maximization objective assumes that the market price of shares of the company is directly influenced by financial decision taken by it. তাহলে হচ্ছে কি মার্কেট, এই যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ, এটা কি মনে করে যে একটা ব্যবসাতে কি ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া হচ্ছে সেটা কিন্তু মার্কেট প্রাইস অফ শেয়ার, মানে কোম্পানি যে শেয়ারের মার্কেট প্রাইস সেটাকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তা হয় না। রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে দিস অ্যাজাম্পশন ডাজ নট হোল্ড গুড। এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ কি কোম্পানি স্পেসিফিক ফ্যাক্টর, মানে কোম্পানিরও কিছু ফ্যাক্টর আছে, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডিসিশন নয়। প্রোডাকশন ফ্যাক্টরও হতে পারে, ম্যানেজমেন্ট ফ্যাক্টরও হতে পারে, অন্যান্য কোম্পানি স্পেসিফিক ফ্যাক্টর বা ইকোনমি স্পেসিফিক ফ্যাক্টরস, যে ওই ইকোনমির বিভিন্ন কারণ থাকতে পারে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক ফ্যাক্টর, যে ওই ইন্ডাস্ট্রি স্পেশাল কিছু কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে পারে যার জন্য কিন্তু মার্কেট প্রাইস অফ শেয়ারটা চেঞ্জ হতে পারে, which influence the market value of shares। এগুলো কিন্তু মার্কেট ভ্যালু কে ইনফ্লুয়েন্স করছে। তাহলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন যেটা মনে করে যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডিসিশনের উপরেই শেয়ার প্রাইস ডিপেন্ড করছে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু হয় না। রিয়েল ওয়ার্ল্ডে অনেক ফ্যাক্টর থাকে, যেমন কোম্পানি স্পেসিফিক ফ্যাক্টর, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ফ্যাক্টর আর ইকোনমি স্পেসিফিক ফ্যাক্টর, যেগুলো কিন্তু মার্কেট ভ্যালু অফ শেয়ারকে ইনফ্লুয়েন্স করছে, ফ্ল্যাকচুয়েট করাচ্ছে। এরপরে আর কোথায় এটা কাজ করে না? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ ফোকাসেস এন্টায়ারলি অন দ্য ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার হোল্ডার্স ভ্যালু। তাহলে এটা কিন্তু পুরোপুরি ভাবে শেয়ার হোল্ডারদের ভ্যালুকে ম্যাক্সিমাইজ করছে, মানে ওনারদের প্রফিট, ওনারদের ইন্টারেস্টকে ফুলফিল করছে, ওনারদেরকে ম্যাক্সিমাম প্রফিট এনে দিচ্ছে, which serves basically the interest of owners of the company, যেটা শুধুমাত্র কোম্পানি ওনারদের ইন্টারেস্টকে ফুলফিল করছে। সামটাইম it may be costly to other stakeholders। এটা অনেক সময় কিন্তু অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য প্রবলেমেটিক হয়, সেজন্য এটা কিন্তু সোশ্যালি ডিজায়ারেবল নয়। thus this objective may not necessarily be socially desirable। তাই জন্য অনেক সময় এটা সোশ্যালি ডিজায়ারেবল নয়, যেহেতু এটা শুধুমাত্র শেয়ার হোল্ডারদের বেনিফিটের ওপরেই জোর দিচ্ছে। স্টেক হোল্ডারদের অনেক সময় এরা একটু ইগনোর করে চলে যায়, সেজন্য কিন্তু এটা সোশ্যালি ডিজায়ারেবল নয়। এটা অনেকেই চায় না, কারণ কি স্টেক হোল্ডাররা এখানে মাঝে মাঝে ইগনোর হয়, শেয়ার হোল্ডারদের এখানে প্রায়োরিটি কিন্তু দেওয়া হয়, তাই এটাকে ক্রিটিসাইজ করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। এরপর আমরা এটা কম্প্যারিজন করব, যেটা কিন্তু কোয়েশ্চেন হিসাবে খুবই ইম্পর্টেন্ট।
এইটা প্রফিট ম্যাক্সিমাইজেশন ভার্সেস ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই প্রফিট ম্যাক্সিমাইজেশন নেব নাকি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন নেব, কি অনুযায়ী আমাদের ব্যবসাটা চলবে। The major points of difference between the profit maximization objectives and wealth maximization objectives are as follows. The objective of profit maximization consider profit as the most appropriate performance measure of a business firm. তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভে কি হয়, যে প্রফিট প্রফিট কতটা ইনকাম হয়েছে, প্রফিট কতটা এসেছে ব্যবসার মধ্যে, সেটা দিয়ে কিন্তু পারফরমেন্স মেজার করা হয় বিজনেসের। যদি প্রফিট ভালো হয় তার মানে পারফরমেন্স ভালো, যদি প্রফিট না আসে তার মানে পারফরমেন্স খারাপ। প্রফিট এখানে ইন্ডিকেটর পারফরমেন্স মেজারমেন্টের। কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভে কি আছে, শেয়ার হোল্ডার্স এর ওয়েলথ, the shareholders wealth is used as the most appropriate indicator for measuring the performance of the company. তাহলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে শেয়ার হোল্ডারদের ওয়েলথ কিন্তু ইন্ডিকেটর হিসাবে কাজ করে পারফরমেন্স মেজারিং এ। মানে শেয়ার হোল্ডারদের ওয়েলথ কেমন আছে সেই অনুযায়ী, শেয়ার হোল্ডারদের ওয়েলথ বেড়েছে না কমেছে সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারি যে কোম্পানি পারফরমেন্স কেমন ছিল। এটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ অনুযায়ী এটা ডিসাইড করা হয়। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভে প্রফিট দিয়ে ডিসাইড করা হয় পারফরমেন্স, আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভে শেয়ার হোল্ডারদের ওয়েলথ দিয়ে পারফরমেন্স মেজার করা হয়। তার পরের পয়েন্ট কি আছে, while considering profit maximization as the objective of financial management, the existence of perfect competition in the product market is assumed. মানে কি, আমরা যখন ভাববো যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভটাই আমরা ব্যবসাতে চালাবো, তখন আমাদেরকে দেখতে হবে যে প্রোডাক্ট মার্কেটে যেন পারফেক্ট কম্পিটিশন থাকে। মানে আমরা যে মার্কেটে ব্যবসাটা করব সেখানে যদি পারফেক্ট কম্পিটিশন থাকে তবে কিন্তু আমাদের অবজেক্টিভ হিসাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে। কিন্তু but the existence of an efficient capital market is assumed at the time of recognizing wealth maximization as the objective of financial management. কিন্তু যখন একটা এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটকে আমরা অ্যাজিউম করব, আমরা ধরবো যে ব্যবসাটা আমরা কোথায় করছি, একটা এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটে, তাহলে সেখানে কিন্তু আমাদেরকে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভে কাজ করতে হবে। সেখানে কিন্তু আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভে কাজ করলে চলবে না। তাহলে কি দেখলাম এই সেকেন্ড পয়েন্টে, যে পারফেক্ট কম্পিটিশন থাকলে, এই যে এখানে দাগ দিয়ে দিচ্ছি আমি, while considering the profit maximization as the objective of financial management, the existence of perfect competition in the product market is assumed, but the existence of an efficient capital market is assumed as the time of recognizing wealth maximization as the objective of financial management. মানে কি, perfect competition হলে profit maximization, efficient capital market হলে wealth maximization। যখন মার্কেটের মধ্যে পারফেক্ট কম্পিটিশন হবে তখন আমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ নিতে হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে। আর যখন এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটের মধ্যে আমরা ব্যবসা করব তখন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টকে আমরা নেব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে। এই দুটো ডিফারেন্স আছে, এই দুটো ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করতে পারো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি কিন্তু মেসেজটা দেখে রিপ্লাই করে দেবো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে গেল, এর পরের দিন থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।